আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখানে দেখতে পারতেছি আজকে আমরা মাল্টিকোলিনিয়ারিটি নিয়ে আলোচনা করব। তো আমরা মাল্টিকোলিনিয়ারিটি নিয়ে দুইটা ভিডিও বানাবো। আজকে আমরা মাল্টিকোলিনিয়ারিটি কি, তার প্রকারভেদ, দুই ধরনের মাল্টিকোলিনিয়ারিটি আছে, পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি এন্ড ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি, দুইটার ডিফারেন্সগুলো দেখবো এবং দেখবো consequences of multicollinearity। মাল্টিকোলিনিয়ারিটি থাকলে আমাদের কি কি সমস্যা হয় সেগুলো আমরা দেখব এবং আমরা আগামী ভিডিওতে ডিটেকশন অফ মাল্টিকোলিনিয়ারিটি, কিভাবে বুঝবো যে মাল্টিকোলিনিয়ারিটি আছে কিনা ইকুয়েশনে, সেটা দেখব এবং আমাদের করণীয় রেমেডিয়াল মেজার আমরা আগামী ভিডিওতে দুইটা জিনিস আমরা দেখব, ডিটেকশন অফ মাল্টিকোলিনিয়ারিটি এবং রেমেডি। আর আজকে আমরা দেখব multicollinearity, what is multicollinearity, types of multicollinearity and consequences of multicollinearity। তো আমরা যদি দেখি মাল্টিকোলিনিয়ারিটি কি, তো মাল্টিকোলিনিয়ারিটি হচ্ছে কি? Multicollinearity is the existence of a high degree of correlation between two or more explanatory variables। অর্থাৎ কি? এটা অনেকভাবে সংজ্ঞা দেওয়া যায়, অনেক বইয়ে অনেকভাবে দেওয়া আছে, অনেক জায়গায় এরকম আছে, সরাসরি ডেফিনেশন নাই এরকম বলা আছে। ডেফিনেশন এরকম বলা আছে যে multicollinearity occurs when two or more than two independent variable or explanatory variable or regressor, আমরা যাই বলি না কেন, তবে আমরা চেষ্টা করব ইকোনোমেট্রিক্সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কম ব্যবহার করতে গেলে বদলে আমরা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, এক্সপ্লেইনড ভেরিয়েবল, রিগ্রেসর, রিগ্রেসেন্ট এই টার্মগুলো ব্যবহার করব বেশি। তো multicollinearity occurs when two or more explanatory variable have হাই ডিগ্রি অফ কোরিলেশন। এটা অনেক জায়গায় এরকম থাকতে পারে। তো আপনাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা হয় সেভাবে আপনারা কি করতে পারেন, ডেফিনেশন দিতে পারেন। আমি এইভাবে ডেফিনেশন দিছি, এটা ফলো করতে পারেন, তবে আপনাদের কাছে সবার কাছেই অনেক সোর্স আছে, সেটা দেখতে পারেন। এখন আমরা দেখবো মাল্টিকোলিনিয়ারিটি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি আর হচ্ছে ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। তো পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি যখন দুইটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল আর একাধিক এক্সপ্লেনেটরি ভেরিয়েবল এমন ভাবে কোরিলেটেড থাকে, কোরিলেশন ওয়ান হয়ে যায় মানে একটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলকে অন্য আরেকটা বা অন্য একাধিক এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দ্বারা 100% এক্সপ্লেইন করা যায়, তখন সেটা কি হয়ে যায়? পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি হয়ে যায়। আমরা দেখাবো, হ্যাঁ, আমরা এটারও ডেফিনেশন দিব এবং ভালোভাবে বুঝাবো। এবং ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি হয় যখন কোরিলেশন থাকে কিন্তু কোরিলেশনটা কি পারফেক্ট না, অর্থাৎ 100% না। ঠিক আছে, আমরা एग्जांपल সহ এগুলা দেখাবো। তো পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি কি? পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি perfect multicollinearity exists when the variation in the one explanatory variable can be completely explained। কি করা যায়? The variation of one explanatory variable, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কমপ্লিটলি এক্সপ্লেইন করা যায় বাই দ্য মুভমেন্ট ইন আদার এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস। অন্যান্য এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দ্বারা কমপ্লিটলি এক্সপ্লেইন করা যায়। আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, ধরেন আমার একটা ইকোনোমেট্রিক মডেল এটা, এখানের মধ্যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল তিনটা, x1, x2 and x3। এখন এই x1, x2 এবং x3 এর মধ্যে যদি কোরিলেশন থাকে তখন সেটা হয় মাল্টিকোলিনিয়ারিটি, এবং সেটা যদি কমপ্লিটলি
মানে 100% কোরিলেশন থাকে তখন সেটাকে আমরা বলি পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি। এখন যদি এই যে x1 কে যদি x2 দ্বারা পারফেক্টলি এক্সপ্লেইন করা যায়, অর্থাৎ এইরকম যদি একটা ডিটারমিনিস্টিক ফাংশন হয়ে যায় x1 ইজ ইকুয়াল ধরেন আলফা নট আলফা 1 x2, অর্থাৎ x1 x2 এর একটা ডিটারমিনিস্টিক ফাংশন, তখন সেটা কি হয়ে যাবে পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি। অর্থাৎ এই x2 দ্বারা একদম 100% এক্সপ্লেইন করা যাইতেছে, এখানে কোনো এরর টার্ম কিন্তু নাই। অর্থাৎ মানে x2 দ্বারা মানে x1 টা শুধু x2 দ্বারাই ডিটারমাইন্ড, আর কোনো কিছুর উপর নির্ভর করতেছে না। যেমন ধরেন আমরা যদি বলি, ধরেন x1 টা হচ্ছে আমার ইনকামিং টাকা, কিসে ইনকামিং টাকা, আর x2 টা হচ্ছে ইনকামিং ডলার, অথবা x1 হচ্ছে ইনকামিং ডলার ইনকাম ডলার, আর x2 হচ্ছে ইনকাম ইন টাকা। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এই যে ইনকামিং ডলার সেটা কি পারফেক্টলি এক্সপ্লেইন বাই ইনকামিং টাকা। কারণ কি, যে আমি যদি বলি ইনকামিং ডলার সমান কি হবে, একটা 122 ইনটু টাকা না, মানে আলফা 1 এর মান হচ্ছে 122, এটার মান হচ্ছে 0 হবে। কারণ কি, যে আমার ইনকাম যদি কি হয় বাংলাদেশি টাকায় যদি 1220 টাকা হয়, তাহলে আমার ডলার টার্মে ইনকাম হচ্ছে 100 টাকা হবে, সরি 10 ডলার হবে। 1120 টাকা যদি বাংলাদেশি টাকায় হয়, তাহলে আমার ডলার টার্মে ইনকাম হবে 10 ডলার। অর্থাৎ এখানে কি, এই যে দুইটাই আসলে সেম জিনিস নির্দেশ করতেছে। অথবা আমি যদি কি করি, উচ্চতা পরিমাপ করি, এই x1 হচ্ছে আমার উচ্চতা ইন মিটার, আর x2 হচ্ছে উচ্চতা ইন ইঞ্চি, তাহলে কি দুইটাই আসলে সেম জিনিস দেখাচ্ছে, কিন্তু আমি মেজারমেন্ট দুইটা নিচ্ছি, যার কারণে এটা একদম ডিটারমিনিস্টিক কি হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে। মানে x2 এর একটা মানের জন্য x1 এর একটা মানে আমরা পাইতেছি, তখন আমরা সেটাকে বলবো যে পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি। আশা করি বুঝাইতে পারছি। অথবা ধরেন আমরা আরো উদাহরণ দিই। এখন এই দুইটার মধ্যে যে থাকবে এমন না, একাধিক ভেরিয়েবলের মধ্যে থাকতে পারে। ধরেন এই x1 কে x2 এবং x3, x1 টা x2 এবং x3 এর ফাংশন, তখনও কি হইতে পারে পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি হইতে পারে। যেমন এখানে ধরেন x3 টাও হচ্ছে x1 এর উপর ইফেক্ট করতেছে, তাহলে একটা ফাংশন হইতে পারে, তখন সেটা হচ্ছে কি পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি। এখন ধরেন এই x1 টা যদি হয় একটা ভেরিয়েবল, ধরেন আমরা ধরেন এটা হচ্ছে হাউস হোল্ড এক্সপেন্ডিচার দেখতেছি, আর এগুলো হচ্ছে ইনকাম। তাহলে x1 টা ধরেন হচ্ছে টোটাল ইনকাম, কি টোটাল ইনকাম, আপনি টোটাল ইনকাম নিলেন একটা ভেরিয়েবল, আর x2 আরেকটা ভেরিয়েবল নিছেন, সেটা হচ্ছে ফর্মাল ইনকাম, আর x3 আরেকটা ভেরিয়েবল নিলেন ইনফর্মাল ইনকাম। তাহলে দেখেন আলটিমেটলি কি হবে, টোটাল ইনকাম সমান কি, টোটাল ইনকাম প্লাস ইনফর্মাল ইনকাম। ধরেন কোন একজন ব্যক্তির ফর্মাল ইনকাম হচ্ছে, ফর্মাল ইনকাম কি, যেটা আমরা দেখা যায়, হ্যাঁ, কোন জায়গায় আমরা চাকরি করে যে বেতনটা পাই, ব্যবসা করার দৃশ্যমান যে ইনকামটা হয়, সেটাকে আমরা বলি ফর্মাল ইনকাম। সেটা ধরেন আপনার 20,000 টাকা। কিছু মানুষের কিছু ইনফর্মাল ইনকামও থাকে। ইনফর্মাল ইনকাম কি, ধরেন আপনি আপনার বাসার সামনে সবজি চাষ করছেন, সেটার ইনকামটা ফর্মাল না, ইনফর্মাল। এখন আপনার ইনফর্মাল ইনকাম হচ্ছে ধরেন 5,000 টাকা, তাহলে আপনার টোটাল ইনকাম কত, টোটাল ইনকাম কিন্তু 25,000 টাকা। তাহলে দেখেন আমার ফর্মাল ইনকাম 20,000, ইনফর্মাল ইনকাম 5,000, টোটাল হচ্ছে 25,000। তাহলে এই যে টোটাল ইনকাম, যত মানুষের এই টোটাল ইনকাম আছে সবগুলাই হবে এই দুইটার যোগফল, আর কোনো কিছু নাই। কিন্তু ফর্মাল ইনফর্মাল দুইটা যোগ দিলে কি হয়ে যাচ্ছে, টোটাল ইনকাম হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ইনকামটা পারফেক্টলি এক্সপ্লেইনড বাই ফর্মাল ইনকাম এন্ড ইনফর্মাল ইনকাম।
তাহলে আমি যখন টোটাল ইনকাম নিব সাথে ফর্মাল এন্ড ইনফর্মাল ইনকাম নিব, তাহলে আসলে আমরা কি করতে পারবো না, যে এই দুইটাকে কনস্ট্যান্ট রেখে টোটাল ইনকাম চেঞ্জ করতে পারবো না। আমরা যখন একাধিক ভেরিয়েবল থাকে আমরা আসলে কি করি, যখন বিটা 1 এর মান কিভাবে নির্ণয় করি, এই অন্যান্য ভেরিয়েবল ফিক্সড রেখে শুধু x1 এর চেঞ্জ হওয়ার কারণে y কতটুকু চেঞ্জ হইতেছে সেটা দেখা হচ্ছে বিটা 1। তো আমরা এখানে সমস্যা কি হয়, যদি এটা কমপ্লিটলি এক্সপ্লেইন করে তাহলে কি, এই যে x2 এবং x3 যদি ফিক্সড থাকে তাহলে কখনোই x1 এর কিন্তু আমি চেঞ্জই করতে পারবো না। পারবো আমি যদি বলি যে ফর্মাল ইনকাম এন্ড ইনফর্মাল ইনকাম ফিক্সড আছে, তো টোটাল ইনকাম কি চেঞ্জ হবে কারো না, সে কারণে আমরা এই সমস্যা মাল্টিকলিনিয়ারিটি সমস্যা হয়। আচ্ছা, সমস্যা তো আমরা পরে দেখবো। তো এটা হচ্ছে পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি, যে একদম টোটাল ইনকামটা কি ফর্মাল ইনকাম প্লাস ইনফর্মাল ইনকাম দ্বারা একদম পারফেক্টলি এক্সপ্লেইন, এটার কোনো অন্য চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। যদি এইরকম হইতো, ধরেন ফর্মাল ইনকাম 50, ইনফর্মাল ইনকাম ধরেন হচ্ছে 5, তাহলে কত 55। যদি এমন হইতো যে এইটা 55 না হয়ে 56 হইতে পারতেছে, 60 হইতে পারতেছে, এগুলা 50 আর 5 থাকা অবস্থায়, তখন সেটা কি হইতো, পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি হইতো না। কিন্তু এটা তো সম্ভব না, এই দুইটার যোগফলের সমানই হবে কি টোটাল ইনকাম। তাহলে এই যে টোটাল ইনকামটা সেটা এই দুইটা দ্বারা এক্সপ্লেইন করা যাইতেছে, তাহলে আমার আসলে এই ভেরিয়েবলটা এড করার দরকার ছিল না, কারণ এই দুইটা দ্বারা এটাকে প্রকাশ করা যাইতেছে। ঠিক আছে, তো যখন একটা ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবল বা অন্য একাধিক ভেরিয়েবল দ্বারা একদম সম্পূর্ণভাবে এক্সপ্লেইন করা যায়, তখন পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি দেখা দেয়। সমস্যা কি হয়, সমস্যা হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে আমরা বিটা 1 কি নির্দেশ করে, বিটা 1 নির্দেশ করে x1 এক ইউনিট চেঞ্জ হইলে y কতটুকু চেঞ্জ হবে। এখন কুই অবস্থায় আদার ভেরিয়েবল রিমেইন আদার ভেরিয়েবল কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে আমরা অন্য ভেরিয়েবল কনস্ট্যান্ট রেখে এটার চেঞ্জের কারণে এটার চেঞ্জ দেখি। কিন্তু অন্য ভেরিয়েবল গুলো যদি আমি কনস্ট্যান্ট রাখি, এই দুইটা ভেরিয়েবল যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে কিন্তু এটার কোনো আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তো এটার ভেরিয়েশন আমি দেখতে পারবো না, তো এটার ইমপ্যাক্টও আমি দেখতে পারবো না, কিছুই হবে না। তো আশা করি বুঝাইতে পারছি পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি। আমরা কনসিকুয়েন্সেস পরে দেখবো, জাস্ট পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি আশা করি বুঝাইতে পারছি। তো পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি আমরা যদি গ্রাফিক্যালি দেখি, যদি এমন হয় একদম x1 এর একটা ভ্যালুর জন্য x2 এর একটা ভ্যালুই পাই, এটা একদম ফিটেড অবজারভেশন গুলা x1 এবং x2 এর যে রিলেশন, যে অবজারভেশন যদি আমার একদম এক লাইনের উপর পরে কোনো এরর না থাকে, এই এরর থাকবে না, তখন হচ্ছে সেটা পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি। একদম মানে একটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলটা অন্যান্য এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের একদম ডিটারমিনিস্টিক ফাংশন। ঠিক আছে, আচ্ছা আমরা ইমপারফেক্ট মাল্টিকলিনিয়ারিটির উদাহরণ যখন দিব তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। Imperfect multicollinearity can be defined as a linear functional relationship between two or more explanatory variables that is so strong that it can significantly affect the estimation of the coefficient of the variable. আচ্ছা, এখন অনেক বড় সেন্টেন্স হয়ে গেছে। একটা পরিসংখ্যানের একটা সদা সত্য বিষয় হচ্ছে যে কোনো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন থাকবে। যে কোনো দুইটা ভেরিয়েবল যদি আমি নেই, কোনো সম্পর্ক নাই, এরপরে যদি কোরিলেশন মেজার করি তাহলে জিরো হবে, কিছু না কিছু কোরিলেশন থাকে। যেমন ধরেন আমি যদি বলি যে নরওয়ের মানুষের চকলেট খাওয়ার সংখ্যার সাথে নরওয়ের নোবেল প্রাইজ জেতার প্রবাবিলিটি বা নোবেল প্রাইজ জয়ী মানুষের সংখ্যার যদি রিলেশন দেখি, তাহলে ওইখানে একটা স্ট্রং কোরিলেশন থাকে অবশ্যই। আচ্ছা, এটা
একটা বড় জিনিস, সত্য জিনিস যে কোরিলেশন থাকে, আছে এখানে আছে, তাহলে এটার কোনো ভিত্তি নাই, কোরিলেশন থাকবে। যেমন আমি যদি বলি আমার ইনকামের সাথে আপনার এক্সপেন্ডিচার যদি আমি মেজার করি, আমার ইনকাম আপনার এক্সপেন্ডিচার, কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি আমরা কোরিলেশন বের করি, কোরিলেশন কোএফিশিয়েন্ট কিন্তু জিরো হবে না, থাকবে। মানে ভেরিয়েবল যে কোনো দুইটা ভেরিয়েবল, কোনো সম্পর্ক নাই, কিন্তু রিলেশন কখনো জিরো হয় না। এখন তাইলে আমি দুইটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল একাধিক নিলাম, এই দুইটার মধ্যে তো কোরিলেশন থাকবে, দুইটা বা তিনটা, এগুলোর মধ্যে কোরিলেশন থাকবে। এখন কোরিলেশন থাকলে আমরা মাল্টিকুলিনিয়ারিটি বলবো এমন না। পারফেক্ট কখন বলবো? পারফেক্ট যখন একদম 100% কোরিলেশন থাকবে, অর্থাৎ একটা আর একটা ডিটারমিনিস্টিক ফাংশন হয়ে যায় তখন। আর ইমপারফেক্ট মাল্টিকুলিনিয়ারিটিও কখন বলবো? কোরিলেশন থাকলে বলবো না, কোরিলেশনটা সো স্ট্রং হইতে হইব, correlation so strong that it can significantly affect the estimation. ধরেন আমি প্রথমে কি করলাম, আমি কি করলাম যে আমি দিনে কত গ্রাম খাবার গ্রহণ করি, ফুড ইনটেক is a function of, ধরেন হচ্ছে আমার হাইট, আমার হাইট না, মানুষের হাইট, মানুষের ফুড ইনটেক কত গ্রাম ফুড কনজিউম করে বা কত ক্যালোরি ফুড কনজিউম করে, এটা হচ্ছে তাদের হাইটের একটা ফাংশন। হাইটের সাথে তাদের ফুড ইনটেকের আমি সম্পর্ক দেখতেছি, তাহলে এখানে একটা কোএফিশিয়েন্টের ভ্যালু পাবো যে হাইট 1 সেন্টিমিটার বাড়লে কত ক্যালোরি মানুষ বেশি কনজিউম করে। যেমন যার হাইট কম সে কম খাবার গ্রহণ করবে স্বাভাবিক, যার হাইট বেশি সে একটু বেশি খাবার গ্রহণ করবে। ইন জেনারেল আমি যদি এটা যদি এস্টিমেট করি, এটা একটা পজিটিভ একটা নাম্বার হবে। এখন আমি যদি আরেকটা ভেরিয়েবল এড করি, ঠিক আছে, যদি আমি আরেকটা ভেরিয়েবল এড করলাম বিটা 2, ধরেন এটা আমি প্রথমে এস্টিমেট করলাম, এটা বিটা 1 একটা মান পেলাম। এখন আমি আরেকটা ভেরিয়েবল যখন এড করব x2, যদি কি হয় এই বিটা 1 এর ভ্যালুটা যদি সিগনিফিকেন্টলি ইফেক্ট হয়, চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এইটা এবং এইটার সাথে কি আছে, এই যে স্ট্রং রিলেশন আছে বা মাল্টিকুলিনিয়ারিটি আছে। আর যদি দেখি বিটা 1 এর মান চেঞ্জ হয় নাই খুব বেশি, তাহলে বুঝতে হবে এইটা আর নতুন ভেরিয়েবলের মধ্যে খুব বেশি সম্পর্ক নাই। এখন যদি x2 আমি নিয়ে আসি, ধরেন ওয়েট, ওজন, জানি না বানানো হয়েছে কিনা, ওয়েট যদি নিয়ে আসি ওজন, তাহলে দেখেন তাহলে কিন্তু রিফ্লেক্ট হয়। আচ্ছা, আমাদের ভিডিও বন্ধ হয়ে গেছে, আমাদের ছিল এরকম ফুড ইনটেক, তাহলে ধরেন আমাদের ফুড ইনটেকটা নির্ভর করতেছে হাইটের উপর, আর আমরা আরেকটা ভেরিয়েবল আনলাম ওয়েট। তাহলে হাইট এবং ওয়েটের মধ্যে কি আছে, সম্পর্ক আছে। ধরেন এই যে আলফা 1 এর মান, অর্থাৎ হাইটের সাথে আমার ওয়েট ফুড ইনটেকের যে রিলেশন ছিল সেটা ধরেন ছিল 2, অর্থাৎ হচ্ছে হাইট যদি 1 সেন্টিমিটার বৃদ্ধি পায় তাহলে ফুড ইনটেক 2 ক্যালোরি বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন যখন আমি ওয়েট এখানে কি করব, নিয়ে আসব, তখন যদি এইটার ভ্যালু কি হয়, চেঞ্জ হয়ে যায়, এটার ভ্যালু কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় সিগনিফিকেন্টলি, তখন কি হবে, আমি বলবো হচ্ছে যে মাল্টিকুলিনিয়ারিটি বিদ্যমান। ঠিক আছে, অর্থাৎ এই যে হাইট স্ট্রং, that is so strong that it can significantly affect the estimation, অর্থাৎ আমরা যখন শুধুমাত্র হাইট দ্বারা এস্টিমেট করব, তখন তো আলফা 1 এর একটা ভ্যালু পাবো, ধরুন পাইলাম 2। যখন আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে আসলাম আলফা 2 সমান ওয়েট, সেটা যদি কি হয়, সেটা আনার পরে যদি এইটার ভ্যালু চেঞ্জ হয়ে যায় সিগনিফিকেন্টলি, তখন আমরা বলবো হচ্ছে এখানে ইমপারফেক্ট মাল্টিকুলিনিয়ারিটি আছে। ঠিক আছে, এখন দেখেন হাইট
এর সাথে ওয়েট একটা সম্পর্ক আছে, হাইট যদি বেশি হয় তাহলে ওয়েটও বেশি হবে। সমস্যা কি হয়? সমস্যা হচ্ছে ওয়েট, আমরা আলফা ওয়ানটা কি দেখায়? আলফা ওয়ান দেখা হচ্ছে অন্যান্য ভেরিয়েবল স্থির অবস্থায়, অন্যান্য ভেরিয়েবল স্থির অবস্থায় হাইট 1 ইউনিট বাড়লে ফুড ইনটেক কতটুকু বাড়বে সেটা দেখায়। তাহলে আমি যদি ওয়েট কে স্থির ধরি, যেহেতু ওয়েট এবং হাইটের মধ্যে সম্পর্ক আছে, ওয়েট কে স্থির ধরলে হাইটকে চেঞ্জ করার সুযোগটা আমাদের কমে যায়। কারণ হচ্ছে কি, ধরেন ওয়েট হচ্ছে 50 কেজি, তখন দেখা যাচ্ছে কি 50 কেজি যাদের আছে, 50 কেজি স্থির রেখে ধরেন 50 কেজি ওজন আছে 20 জনের, তখন এই 20 জনের হাইটের চেঞ্জ আমরা দেখি। এখন 50 কেজি ওজন আছে 20 জন, এর মধ্যে দেখা যাবে যে 20 জনের মধ্যে 5 জনের কিন্তু উচ্চতা সমান। তো 5 জনের উচ্চতা যদি সমান হয় তাহলে এখানে চেঞ্জটা থাকতেছে না, তাহলে আমাদের বাকি থাকে কি 15 জন। তখন 15 জনের চেঞ্জ, ওজনের ডিফারেন্সের জন্য ফুড ইনটেক কতটুকু ডিফারেন্স হইতেছে সেগুলো আমরা দেখি, তাহলে আমাদের অবজারভেশন আসলে কমে যাচ্ছে। আবার যদি আমরা এখানে কি করি, এখানে যদি আমরা ওয়েট না এনে ইনকাম আনি, যে ফুড ইনটেক হচ্ছে ইনকামেরও একটা ফাংশন হইতে পারে, তাহলে কিন্তু খুব বেশি সম্পর্ক নাই ইনকামের সাথে হাইটের সাথে ইনকামের খুব বেশি সম্পর্ক নাই। সেক্ষেত্রে এটার মান কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে না, হালকা চেঞ্জ হইতে পারে, কারণ হচ্ছে দুইটার মধ্যে যে কোনো ভেরিয়েবলের মধ্যে কি থাকে, সম্পর্ক থাকে। আচ্ছা, তো এখানে যদি ইনকাম আনি তাহলে কিন্তু এটা খুব বেশি চেঞ্জ হবে না। তো কখন চেঞ্জ হয়? যখন হচ্ছে এই দুইটার মধ্যে সম্পর্ক থাকে। যেমন ধরে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আমি একটা ফাংশন লিখলাম হচ্ছে এরকম, এই হচ্ছে আমার এখানে 3টা ভেরিয়েবল আছে। তো 3টা ভেরিয়েবল, ধরেন x1 টা হচ্ছে হাউস হোল্ড ইনকাম, x2 হচ্ছে ধরেন হাউস হোল্ড হেডের ইনকাম, আর x3 হচ্ছে স্পাউসের ইনকাম। এখন দেখেন, হাউস হোল্ড এর ইনকাম কিন্তু হেডের ইনকাম আর স্পাউসের ইনকামের যোগফল, সাথে আরো কিছু থাকতে পারে। যেমন ধরেন হাউস হোল্ডের শুধু হেড আর তার বউ থাকে না, তার সন্তানেরাও থাকে, সন্তানদেরও তো ছোটখাটো ইনকাম থাকতে পারে। তাইলে এই হাউস হোল্ড ইনকাম দুইটার যোগফল না, আমরা যেরকম দেখছিলাম ইনফর্মাল ইনকাম আর ফর্মাল ইনকামের যোগফলই হচ্ছে একজনের টোটাল ইনকাম। কিন্তু হাউস হোল্ড ইনকাম শুধু এই দুইজনের যোগফল না, দুইজনের ইনকামের উপর নির্ভর করতেছে সিগনিফিকেন্টলি, কিন্তু সাথে কিছুটা চেঞ্জ হইতে পারে। যেমন হাউস, আচ্ছা আমার ভিডিও আবার বন্ধ হয়ে গেছিল। যেমন হাউস হোল্ড ইনকাম সমান হেডের ইনকাম প্লাস স্পাউসের ইনকাম প্লাস সামথিং। কেন প্লাস সামথিং? কারণ হচ্ছে শুধুমাত্র দুইজনের ইনকামের উপরে নির্ভর করতেছে না হাউস হোল্ড ইনকাম, সাথে ধরেন তার কিছু কিছু হাউস হোল্ডের চিলড্রেন আছে, তারাও ইনকাম করে, তাদের ইনকামেও হাউস হোল্ড ইনকামে কি হইতেছে, যোগ হইতেছে। ধরেন কোন জায়গায় হেডের ইনকাম হচ্ছে 20,000 আর স্পাউস ইনকাম হচ্ছে 5,000, তাহলে হাউস হোল্ড ইনকাম কত হওয়ার কথা? 25,000 হওয়ার কথা। কিন্তু সব হাউস হোল্ডে 25,000 হবে না, কারণ কিছু হাউস হোল্ডে দেখা যাবে কি আছে, কোন একটা চিলড্রেন কাজ করতেছে 2,000 টাকা পাইতেছে, তো এখানে 27,000 হয়ে যাবে। এই দুইটা 20,000 25,000 হলে এটা 27,000। কোন হাউস হোল্ডের দুইজন চিলড্রেন কাজ করতেছে 10,000 টাকা ইনকাম করতেছে, তাহলে এখানে হয়ে যাবে 35,000। এগুলা 20,000 আর 5,000 থাকলেও এটা হয়ে যাবে 35,000। তাহলে এগুলা পিওরলি ডিটারমিনিস্টিক না, এগুলার একটা মানের জন্য এটা এখানে হাউস হোল্ড ইনকামের একটা মান আমরা পাবো না, ডিফারেন্ট মান পাবো। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে অন্য মেম্বাররা কতটুকু ইনকাম করতেছে সেগুলো এখানে উল্লেখ নাই, সেগুলোর উপরেও হাউস হোল্ড ইনকাম ডিপেন্ড করে। তাহলে দেখেন আমরা কি করতে পারতেছি, ধরেন এরকম 30টা হাউস হোল্ড আছে যেখানে হেডের ইনকাম 20,000 আর স্পাউসের ইনকাম 5,000 হইতে পারে। আমি যদি বাংলাদেশে দেখি 20টা ফ্যামিলিতে, 20টা হাউস হোল্ডে ফ্যামিলি হেডের ইনকাম 20,000 আর তার স্ত্রীর ইনকাম 5,000, বা ধরেন যদি
মাতৃতান্ত্রিক হয় তাহলে যে হাউস হোল্ড হেড যদি ফিমেল হয় তো তার ইনকাম 20,000 আর তার স্বামীর ইনকাম 5,000, এটা হচ্ছে 25,000। কিন্তু 30টা ফ্যামিলিতে 30টা হাউস হোল্ডে কিন্তু টোটাল হাউস হোল্ড ইনকাম কিন্তু 25,000 হবে না। দেখা যাবে 30টার মধ্যে 10টা হাউস হোল্ডে হাউস হোল্ড ইনকাম 25,000, আর 20টা হাউস হোল্ডে দেখা যাবে কি কোথাও 25,000, 26,000, কোথাও 27,000। কারণ হচ্ছে এই দুইজন বাদে অন্য মেম্বার আসলে হাউস হোল্ডে থাকে, তাদের চিলড্রেন দেখে, ভাই বোন থাকতে পারে, তারাও কিছুটা কন্ট্রিবিউট করে। যে যে হাউস হোল্ডে তারাও কন্ট্রিবিউট করবে সেখানে 25,000 এর চেয়ে বেশি হবে, বাট স্টিল কিছু সংখ্যক হাউস হোল্ডে কিন্তু 25,000 হবে। তো যেহেতু আমরা কি করি, বিটা মান কি দেখা, বিটা মান দেখা হচ্ছে অন্যান্য ভেরিয়েবল ফিক্সড রেখে, এগুলা ফিক্সড রেখে x1 এর 1 ইউনিট চেঞ্জ হইলে y1 কতটুকু চেঞ্জ হবে। ধরেন y ধরেন এক্সপেন্ডিচার, তাহলে হেড ইনকাম স্পাউস ইনকাম ফিক্সড রেখে অন্যান্য ফিক্সড রেখে x1 হাউস হোল্ড ইনকাম 1 ইউনিট চেঞ্জ হইলে আমার এক্সপেন্ডিচার কতটুকু চেঞ্জ হবে। তাহলে দেখেন আমরা দেখলাম যে হেড ইনকাম আর স্পাউস ইনকাম ফিক্সড রাখতে হইব। তাহলে ধরেন 20,000 আর 5,000 আছে, তো 20,000 আর 5,000 ফিক্সড রাখবো। ফিক্সড রাখলে 30টা অবজারভেশন ধরেন আছে, 30টা হাউস হোল্ডে হচ্ছে হেড ইনকাম 20,000 আর স্পাউস ইনকাম 5,000, ফিক্সড 20,000 5,000, তখন হাউস হোল্ড ইনকাম চেঞ্জ করতে হইব। তাহলে দেখেন এখানে যদি ফিক্সড রাখি, আমরা বলছি 20,000 আর 5,000, তাহলে হাউস হোল্ড ইনকাম চেঞ্জ করার সম্ভাবনা কিন্তু কম, সুযোগ কম। কারণ 30টার মধ্যে 10টা হাউস হোল্ডে কিন্তু 25,000 ইনকাম থাকতেছে, তাহলে আমি চেঞ্জ করতে পারতেছি না। বাকি 20টা হাউস হোল্ডে আমি চেঞ্জ করতে পারতেছি। কোথাও ধরেন এগুলো 20,000 5,000 হইলেও এখানে 26,000 1,000 বেশি, কোথাও 30,000 5,000 বেশি। এই যে 5,000 1,000 চেঞ্জ হওয়ার কারণে এক্সপেন্ডিচার কতটুকু চেঞ্জ হচ্ছে তখন আমরা সেটা দেখতে পারতেছি। কিন্তু সবগুলা 30টা হাউস হোল্ডেরই কিন্তু আমরা দেখতে পারতেছি না, কারণ 30টা হাউস হোল্ডের মধ্যে 10টা হাউস হোল্ডে এগুলা সেম থাকলে এটাও সেম থাকতেছে, চেঞ্জ হইতেছে না। তাহলে আসলে আমাদের অবজারভেশন কমে যায়, মাল্টিকোলিনিয়ারি থাকলে অবজারভেশন কমে যায়, ভেরিয়েন্স বেড়ে যায়। আমি আসলে এগুলা সব এক্সপ্লেন করে ফেলছিলাম, আমি দেখি আসলে ভিডিও হইতেছে কিনা। আচ্ছা হ্যাঁ, ভিডিও হইতেছে। সব এক্সপ্লেন করে ফেলছিলাম, এক্সপ্লেন করার পরে আমি দেখি আমার ভিডিও বন্ধ, তো খুবই হতাশ হয়ে গেছি। তারপর আমি আবার ভিডিও করছি, আবার ভিডিও করার পরে দেখি আবার কিছু অংশ ভিডিও হওয়ার পর ভিডিও বন্ধ হয়ে গেছে। তো আমি তো বলছিলাম যে আজকে হচ্ছে আমরা কনসিকুয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি দেখবো, কিন্তু আমি এই যে একাধিকবার ভিডিও করার পরেও দেখলাম হচ্ছে বন্ধ হয়ে গেছে, আর হচ্ছে রোদও উঠে গেছে। তো আমরা এই পর্যন্তই রাখবো। আমরা আজকে মাল্টিকোলিনিয়ারিটি কি দেখলাম, পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি দেখলাম, ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি দেখলাম। আমরা হচ্ছে একটা ফ্লো যখন বাধাপ্রাপ্ত হয় তখন আর খুব ভালোভাবে বোঝানো যায় না, পড়ানো যায় না। তো এটা আমার খুব ভালোভাবে বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হচ্ছে আমি একবার বুঝাই ফেলছি, বোঝানোর পরে দেখি আমার এটা রেকর্ড হয় নাই। তো তারপরে আবার এটা সিকোয়েন্সটা পাওয়া যায় না আর কি। খুব ভালো হয়তো শেষ মুহূর্তে আপনাদের রেকর্ড হয়েছে এখানে ভালোভাবে বোঝা যায় নাই। তবে আশা করি সবাই বুঝতে পারছেন পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি কি, ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি কি। তো আমরা আগামী দিন হচ্ছে ওই কনসিকুয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি, ডিটেকশন অফ মাল্টিকোলিনিয়ারিটি এবং রিমেডি, এগুলা হচ্ছে আগামী ভিডিওতে একসাথে আপলোড করে দিব। আর আজকে আমরা এই পর্যন্তই রাখি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।